নমস্কার, আমি সৃজা। বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি সাম্প্রতিককালে একটা প্রকাশ্য জনসভায় একটা অশালীন শব্দ ব্যবহার করেছেন। কি সেই অশালীন শব্দ, সেটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছে এই শব্দ চয়নের কারণে, সেটা আপনারা জানেন, আমি জানি। তো যাই হোক, তো এরকম একটা শব্দ ব্যবহার করার পর থেকে গোটা রাজ্য রাজনীতি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে মানুষ দুটো ভাগে ভাগ হয়ে গেছেন। কিরকম দুটো ভাগ? একদল মানুষ বলছেন যে এটা অত্যন্ত অশালীন একটা শব্দ, বামেদের পক্ষে বা সিপিআইএম এর একজন নেত্রীর পক্ষে এই শব্দ ব্যবহার করা উচিত না, এই শব্দ ব্যবহার বা এই শব্দ চয়ন একেবারেই অন্যায় হয়েছে, এটা সঠিক না, এই শব্দ ব্যবহার করলে তৃণমূলের সঙ্গে আমাদের পার্থক্য কি রইল। আর একদল মানুষ বলছেন যে না, এইটা সঠিক শব্দ, কারণ যা চলছে আমাদের গোটা রাজ্য রাজনীতি জুড়ে, যা পরিস্থিতি, সেটাতে এরকম শব্দ বলাই সঠিক এবং এরকমই বলা উচিত। এবার এটা সঠিক না ভুল, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমি এখানে কথা বলছি না বা এই কন্টেন্টটা বানাচ্ছি না, কারণ এটা সঠিক না ভুল, এই শব্দ কতটা শালীনতা বজায় রাখছে নাকি একেবারেই অশালীন, এটার নান্দনিকতা কতটা, এটা নিয়ে অবশ্যই পার্টি সিদ্ধান্ত নেবে। যদি মনে করে কিছু বলবে, যদি মনে করে দরকার নেই বলার, তাহলে বলবে না। এটা একেবারেই পার্টির নিজস্ব সিদ্ধান্ত এবং মীনাক্ষী মুখার্জি একেবারেই পার্টির নিজের লোক, তাই আমার এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই, আমি বলতেও চাইছি না। কিন্তু আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি একটা দীর্ঘ দিন ধরে রাজনীতির সঙ্গে, বাম রাজনীতির সঙ্গে রয়েছেন। আমরা জানি এই সম্প্রতি উনি ডিওয়াইএফআই ছেড়ে সিপিআইএম এ চলে গেছেন, কেন্দ্রীয় কমিটির মেম্বার। তো এত দীর্ঘদিনের একটা রাজনীতির জীবনে আমরা কিন্তু মীনাক্ষী মুখার্জিকে এর আগে কোনোদিন এরকম শব্দ চয়ন বা এই শব্দে কথা বলতে শুনিনি। হঠাৎ করে কি এমন হলো যে উনি এরকম একটা শব্দ চয়ন করলেন? কেনই বা করলেন হঠাৎ করে? এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটুখানি অপোজিট দিকটা আলোচনা করি। যেমন মীনাক্ষী মুখার্জি এই মুহূর্তে কি বিরোধী নেত্রী। তো 2010 সাল পর্যন্ত এই রাজ্যে বিরোধী নেত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। 2011 সাল থেকে আজকে 2025 এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। আমরা যদি একটুখানি মমতা ব্যানার্জির ভাষা নিয়ে আলোচনা করি তাহলে দেখবো পুরো, মানে উনি যা যা বলেছেন সেই সমস্ত ভাষা নিয়ে আলোচনা করার মতন সময় এবং রুচি দুটোই আমার নেই, তাই আমি একেবারেই ওটা পুরোটা করব না। কিন্তু স্বল্প পরিসরে যেটুকু আলোচনা করা যায় সেটা হচ্ছে যে উনি মঞ্চে দাঁড়িয়ে খুব নোংরা অশালীনভাবে অঙ্গভঙ্গি করে বলেছেন গুত্তুনি দেব না। আমরা দেখেছি সেটা, যেটা মীনাক্ষী মুখার্জির ওই শব্দ চয়নের থেকে অনেক বেশি অশালীন লেগেছে আমাদের কাছে, অন্তত ব্যক্তিগতভাবে আমার কাছে লেগেছে। আপনাদের কার কাছে কি লেগেছে আমি জানি না। আমরা দেখেছি কিভাবে প্রধানমন্ত্রীকে উনি তুইতকারি করে সম্বোধন করেছেন। এছাড়াও বিভিন্ন মানে অশালীন 2 অক্ষর 4 অক্ষরের শব্দ উনি মাঝে মধ্যেই এরকম বলে ফেলেন, কখনো কখনো আমাদের কাছে ক্লিপ আসে, কখনো কখনো মঞ্চে দাঁড়িয়েও বলেন, আমরা শুনেছি। এবার আপনারা ওই আগে যেরকম বললাম যে দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং এক ভাগ লোক বলছেন যে যদি আমরা সেই একই করি, মানে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যেটা করে আমরা যদি সেটাই করি, বামেরা যদি সেটাই করে, তাহলে পার্থক্য কি রইল? অবশ্যই এই প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেব এবং খোঁজার চেষ্টা করব। উত্তর না, আসলে আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করব। এরপর আমরা যদি একটুখানি মমতা ব্যানার্জির এক সময় ডান হাত সোনালী গুহকে দেখি। সোনালী গুহ একটা সময়, এখন উনি পইতে পুড়িয়ে বামুন হয়ে গেছেন, এখন উনি মমতা ব্যানার্জির নামে কুৎসা করে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু একটা সময় কি ভাষায় কথা বলতেন সেটা আমরা ভুলিনি। বিধানসভা ভাঙচুরের সময় উনি কি ভাষায় কথা বলেছেন আমরা ভুলিনি। সোনালী গুহর পার্ট যদি বাদও দিই, এখন তো দল ওনাকে ধরে না, উনি দলকে ধরেন না, অন্যান্য জায়গায় ছিপ ফেলে বেড়ার চেষ্টা করছেন আর কি। আমরা কুণাল ঘোষের কথা ধরতে পারি, মানে যে কুণাল ঘোষকে নিয়ে মূল সমস্যা। মীনাক্ষী মুখার্জি কিন্তু আমি যেটা শুনলাম, মানে আপনারাও শুনেছেন, যে উনি কিন্তু কুণাল ঘোষের সরাসরি নাম করেননি। উনি বলেছেন যে তৃণমূলের মুখপাত্র এবং সারদার চোর। এবার দুটোই অসংখ্য রয়েছে, তৃণমূলের তো বোধহয় 20-25, মানে ওদের দলের তো সবাই মুখপাত্র, সবাই কথা বলে, আর সারদার চোরও অসংখ্য রয়েছে, কিন্তু সোজা গিয়ে হিট করেছে কুণাল ঘোষকে। মানে ওই বাংলায় একটা শব্দ আছে না, মানে একটা ফ্রেজ আছে না, যে কানা মনে মনে জানা, কোথাও গিয়ে সেটাই বোধহয়। কারণ কুণাল ঘোষের নাম মীনাক্ষী মুখার্জি সরাসরি মঞ্চে উঠে নেননি, আমি অন্তত শুনেছি সেটা খুব ভালো করে। কিন্তু কুণাল ঘোষ এই যে বলছেন যে মীনাক্ষী মুখার্জি ওনার নামে খারাপ কথা বলেছে এবং উনি প্রেস কনফারেন্স করে প্রমাণ করতে চাইছেন যে মীনাক্ষী যা বলেছেন উনি সেটা নন। তো বা দেবাংশু যেটা থ্রেড দিতে শুরু করেছে তার পরের দিন থেকেই, যে আমরা কি পাল্টা শুরু করব। তো এই কুণাল ঘোষের
সাম্প্রতিককালের পোস্টে উনি আবার ক্ষয়ের ছেলে এরকম লেখার পরে ক্ষয়ের পরে ব্র্যাকেটে খারাপটা লিখছেন, কিন্তু আমরা যদি একটুখানি পুরনো পোস্ট দেখি তাহলে দেখতে পাবো উনি পরিষ্কারভাবে যা বলতে চান সেটাই লিখতেন। তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনের কথাবার্তা। কিন্তু আবারও সেই একই প্রশ্ন যেটা বারবার করে বলছি, যে একদল লোক বলছেন যে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের পার্থক্য না থাকে, মানে ভাষার আলাদা না থাকে, তাহলে আমরা কি করে আর বামপন্থী দল হলাম। তো এইটা নিয়ে আবারও বলছি কথা বলবো, কিন্তু তার আগে আজকে আমি একটা বিশেষ চরিত্র নিয়ে একটুখানি কথা বলবো, আর সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক ডক্টর রাজদীপ মাইতি। কে এই রাজদীপ মাইতি? এই রাজদীপ মাইতি সিটি কলেজের অঙ্কের প্রফেসর, অন্তত নিজেকে তেমনই দাবি করে। আমরা জানি না যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির থেকে ডক্টরেট কিনা, বাট নিজেকে ভদ্রলোক এটাই দাবি করে। এবং প্রতিটা বামপন্থী মহিলা সম্পর্কে যা যা কথা বলে, ফেসবুকে যা যা পোস্ট দেয়, সেটা দেখার পরে যে কোনো সুস্থ মানুষের পায়ের তলার থেকে মাটি সরে যেতে বাধ্য। আসুন আমরা কয়েকটা একটুখানি দেখার চেষ্টা করি। উনি বাম নেত্রী আইশী ঘোষ, তাকে নিয়ে বলেছিলেন যে উনি রক্ষিতা রেখেছেন আইশী ঘোষকে। অদ্রিজা রাহা বলে একজন মহিলা, তাকে রীতিমতন মেরে ফেলার, প্রাণে মেরে ফেলার থ্রেট দিয়েছিলেন ভিডিও করে। আমরা দেখেছি সাম্প্রতিককালে, মানে এই দুটো তো আগের কথা বলছি, সাম্প্রতিককালে বোধহয় গতকাল আবারও একই রকমভাবে আইশী ঘোষকে রক্ষিতা বলে বলেছেন, দাবি করেছেন, এবং বামপন্থী একজন কর্মীকে তাকে দালাল বলে উল্লেখ করেছেন। মীনাক্ষী মুখার্জি, যে মীনাক্ষী মুখার্জির ভাষা বা শব্দ চয়ন নিয়ে এত সমস্যা আপনাদের, তাকে যে কি কি বলেছেন সেটা তো আমি মুখে উচ্চারণও করতে পারবো না। মীনাক্ষী বাথরুম পরিষ্কার করাবো, গাড়ি পরিষ্কার করাবো থেকে শুরু করে এত অশালীন ইঙ্গিত, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। এগুলো তো গেল বাকিদের, আইশী ঘোষ, অদ্রিজা রাহা, মীনাক্ষী মুখার্জি, এনাদের সম্পর্কে আমি বললাম। এছাড়াও একাধিক বামপন্থী মহিলা কর্মী সমর্থকদের উনি এভাবেই আক্রমণ করেছেন। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে উনি আমাকে কিভাবে আক্রমণ করেছেন। আসুন একবার দেখি আমাকে কিভাবে আক্রমণ করা হয়েছে। দিনের পর দিন ধরে এই রাজদীপ মাইতি আমার ছবি নিয়ে নিজের প্রোফাইলে ঠিক এভাবেই অসভ্যতা কুৎসা করে গেছে। আমি নিজে পাটুলি থানায় এফআইআর করেছি। প্রথমে পুলিশ এফআইআর নিতে পর্যন্ত চায়নি, তারপরে অনেক চাপ দেওয়ার পরে এফআইআরটা নিয়েছে, কিন্তু নাকি তদন্ত চলছে। আমি আইওকে কয়েকবার ফোন করে জানার চেষ্টা করেছি, আইও জানিয়েছে যে না আমরা তো জানি না, কিন্তু আমরা খোঁজ করার চেষ্টা করছি। আমি মহিলা কমিশনে গেছি, সেখান থেকে চিঠি পাঠানো হয়েছে থানায়, কিন্তু তারপরে আর কিচ্ছু হয়নি। এবং তার ফলে দিনের পর দিন রাজদীপ মাইতি এভাবেই এই শব্দ প্রয়োগ, এই ভাষা প্রয়োগ বামপন্থী মহিলা কর্মী সমর্থকদের উপরে করে গেছেন টানা। কেন, কি কারণে করেছেন? একটাই দোষ, সেটা হচ্ছে যে আমরা বিরোধী রাজনীতি করি, আমরা বিরোধিতা করি মমতা ব্যানার্জির সমস্ত কাজের, সমস্ত ভুলের আলোচনা করি, সমালোচনা করি। আর সেই কারণের জন্য আমরা এইভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এভাবে হ্যাকলেড হয়েছি, এইভাবে অন্যায় আচরণ করা হয়েছে আমাদের সঙ্গে, এবং তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অবশ্য পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যে পুলিশ, এ রাজ্যের পুলিশ নিজের মা বউয়ের সম্মান রাখতে পারে না, সেখানে আর অন্য মহিলাদের কি মান সম্মান রাখতে পারবে? তো এটা আর আমরা পুলিশের কাছ থেকে অন্ততপক্ষে অনুব্রত মণ্ডলের ভাষার ব্যবহার, শব্দের প্রয়োগ দেখার পর থেকে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আসলে এ রাজ্যের যারা পুলিশ, তারা আমাদের থেকে, আমাদের মতন মহিলাদের থেকেও অনেক বেশি অসহায়। আর সেই কারণের জন্য আমি এই চেষ্টা এই মুহূর্তে স্থগিত রেখেছি। কিন্তু আপনারা যারা এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জির ভাষা বা শব্দ চয়ন নিয়ে আলোচনা করছেন, আসুন সেই ব্যাপারটা নিয়ে একটুখানি কথা বলি। গণতন্ত্রের শালীনতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন যে গণতন্ত্রের শালীনতা কি সোনার পাথর বাটি? গণতন্ত্রের শালীনতা সেটা কি শুধুমাত্র একতরফা? গণতন্ত্রের শালীনতা কি শুধুই একটা বিমূর্ত বিষয়? তার কি কোনো বস্তুগত শর্ত নেই? এ রাজ্যে কি গণতন্ত্রের স্বাধীনতা রয়েছে? এ রাজ্যে কি গণতন্ত্রের শালীনতা রয়েছে? আগে সেই উত্তরটা আমাকে দিন। গণতন্ত্রের শালীনতা কখন বজায় রাখতে হয়? গণতন্ত্রের শালীনতা কাদের সঙ্গে বজায় রাখতে হয়? গণতন্ত্রের শালীনতা তাদের সঙ্গে বজায় রাখতে হয় যাদের একটা গণতান্ত্রিক ভিত্তি থাকে।
যাদের একটা গণতান্ত্রিক পরিকাঠামো থাকে, যাদের একটা গণতান্ত্রিক নীতি থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে একটা দল, এটা কি কোনো রাজনৈতিক দল? না, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে কয়েকটা গুন্ডা হুলিগানসদের পয়সা দিয়ে কিনে নিয়ে পয়সার বিনিময়ে নিজেদের পতাকা বওয়ানোর একটা দল, যেখানে যথেচ্ছাচার করা যায়, যাকে খুশি ধর্ষণ করা যায়। বিরোধীদের ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের লোকজন এখন নিজের দলের মহিলাদের পর্যন্ত ছাড়ে না, তাদের ধর্ষণ করে। এবং সেটা দেখেও মাননীয়া চুপ করে থাকেন, কারণ উনি ধর্ষণকে প্রশ্রয় দেন। কারণ উনি জানেন যে ধর্ষণকে প্রশ্রয় না দিলে, উনি যদি কারোর বিরুদ্ধে একবার একটুখানি ব্যবস্থা পর্যন্ত নেন, তাহলে পরের দিন থেকে ওনার পতাকা ধরার আর লোক পাওয়া যাবে না। ওনাকে পতাকা ধরার জন্য লোক খুঁজতে হবে। তাই উনি পয়সার বিনিময়ে, ধর্ষণের বিনিময়ে একটা রাজনৈতিক দল হিসেবে একটা হুলিগানদের দলকে টিকিয়ে রেখেছেন। এরা যেদের বিরুদ্ধে কিসের গণতন্ত্র, কিসের গণতান্ত্রিক শালীনতা? গণতান্ত্রিক শালীনতার একটা নির্দিষ্ট পরিকাঠামো থাকে, যেটা এ রাজ্যে আর নেই। যেদিন এ রাজ্যের গণতান্ত্রিক শালীনতার পরিকাঠামো তৈরি হবে, সেদিন আবারও গণতান্ত্রিক শালীনতা থাকবে। কিন্তু যতদিন পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় রয়েছে, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্ষণকে এইভাবে প্রায়োরিটি দিয়ে যাবেন, ধর্ষণকে এভাবে ইন্ধন জুগিয়ে যাবেন এবং প্রত্যেকটা মহিলাকে এইভাবে হেকেল করে গোটা রাজ্যের মহিলার মান সম্মানকে একেবারে ভুলুণ্ঠিত করবেন, ততদিন পর্যন্ত গণতান্ত্রিক শালীনতা নিয়ে প্রশ্ন করবেন না। কারণ গণতান্ত্রিক শালীনতা রক্ষার দায়িত্ব শুধুমাত্র বামপন্থীদের নয়, গণতান্ত্রিক শালীনতা রক্ষার দায়িত্ব গোটা রাজ্যের সরকারের এবং বিরোধীদের। যেখানে একটা পার্ট এইভাবে নষ্ট হয়ে গেছে, এইভাবে শেষ হয়ে গেছে, এইভাবে শেষ করে দেওয়া হয়েছে, সেখানে অপর পার্টের লোকজনের কাছ থেকে গণতান্ত্রিক শালীনতা আশা করবেন না। গণতান্ত্রিক শালীনতার কথা সেদিন বলবেন যেদিন এ রাজ্যে গণতন্ত্র থাকবে। এখন আপাতত যাদের মনে হচ্ছে গণতান্ত্রিক শালীনতা নষ্ট হয়েছে মীনাক্ষী মুখার্জির এই ভাষার প্রয়োগে বা এই শব্দের প্রয়োগে, তাদেরকে একটুখানি বলি যে আগে এ রাজ্যের গণতান্ত্রিক শালীনতা ফিরুক, এ রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো ফিরুক, তারপর নয় আমরা গণতান্ত্রিক শালীনতা নিয়ে কথা বলবো।